আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2024-25 সেশনের অ্যাডমিশন জার্নিটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তোমাদের ফার্স্ট এক্সাম ছিল বিইউপি এক্সামটা ইতিমধ্যেই হয়ে গেছে। তারপর কি আছে জেইউ পরীক্ষাটা হবে ফেব্রুয়ারির 9 থেকে 19 এই তারিখটার মধ্যে হবে, কিন্তু প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা ডেট দেয় না, জাস্ট বলে দিছে যে 9 থেকে 19 ফেব্রুয়ারি 9 থেকে 19 তারিখের মধ্যে তোমাদের জেইউ এক্সামটা হবে। আমি যেহেতু বলেছিলাম যে জেইউর জন্য একটা পারফেক্ট রুটিন মেনটেন করে আমি এখানে ফ্রিতে ক্লাস দেবো, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্স ক্লাসের ফার্স্ট অধ্যায় ভৌত যৌত তার পরিমাপ। এই ক্লাসটা আমি নিয়েছিলাম বিউপির জন্য, ওই ক্লাসটা আছে আমার পেজে বা গ্রুপে, তুমি দেখতে পারো। এখন আমরা শুরু করব ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় কি ভেক্টর। আমরা ভেক্টর দিয়ে শুরু করব। জেইউর জন্য কিন্তু মেনলি এই ইউনিটে কিন্তু তোমার ফিজিক্স থেকে মার্ক থাকে কত, 22 মার্ক থাকে। ফিজিক্স থেকে তোমার থাকে হচ্ছে 22। এই 22-এ তুমি দেখবা যে তো হার্ড কোশ্চেন করে না, যে ওর কোশ্চেন প্যাটার্ন আলাদা থাকে অন্যান্য ভার্সিটি থেকে, মানে একটু থিওরিটিক্যাল টাইপ কোশ্চেনটা একটু বেশি থাকে। ম্যাথ থাকে অল্প অল্প, এটার মধ্যে কয়েকটা ম্যাথ হার্ডও থাকে, কিন্তু থিওরিটিক্যাল টাইপসটা একটু বেশি থাকে, জেইউতে একটু বেশি দেয়। এখন আসি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়টা নিয়ে। ফার্স্টেই আমরা জানি রাশি দুইটা, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। একটু মুখে বলি, একটা ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি যেটার মান আর দিক উভয়ই আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি, আর স্কেলার রাশি যেটা শুধু মান আছে। এমন কয়েকটি ভেক্টর রাশি যেমন বলে দিবে যে তোমার কর্ণিক ভরবেগ এটা কি, সরণ, বেগ, ত্বরণ, এগুলো কি, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। মানে সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, টর্ক, কর্ণিক ভরবেগ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তোমরা এগুলো একটু দেখলেই বুঝবা, যেহেতু কলেজ লাইফে এগুলো পড়ে আসছো। এগুলো থেকে তো কোশ্চেন করবে না, আর কোশ্চেনগুলো তো হার্ড আসবে না। আর মনে রাখবে একটা ব্যতিক্রম, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে কখনো কখনো ভেক্টর রাশি, কখনো কখনো আবার স্কেলার রাশি। যখন ভেক্টর রাশি থাকবে তখন এর দিকটা হবে তলের লম্ব বরাবর। এর দিকটা কি হবে, তলের লম্ব বরাবর। এখন ফার্স্টে শুরু করি হচ্ছে সামান্তরিকের সূত্র দিয়ে। সামান্তরিকের সূত্র দিয়ে, যেহেতু বলছি যে ভেক্টর রাশি মান আর দিক উভয় থাকবে। যদি এইদিকে একটা ভেক্টর আছে পি, যদি সামান্তরিক, তাহলে সামান্তরিকের সাইজটা আমরা জানি, কিন্তু এইভাবে দিয়ে এভাবে। তাহলে ধরি এইদিকে একটা ভেক্টর আছে পি, আর এদিকে একটা ভেক্টর আছে কিউ। পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর। তাহলে পি আর কিউ এই ভেক্টরের লব্ধি ভেক্টর হবে তাদের মাঝ বরাবর দিয়ে। এই যে লব্ধি ভেক্টরটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা থেকে যদি একটা সামান্তরিক আঁকি, তাহলে সামান্তরিকটা হবে এরকম। এটাকেই বলে সামান্তরিকের সূত্র। তাহলে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর, তাদের মাঝ বরাবর যাবে। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। মনে রাখবা যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অলওয়েজ বড় হবে লব্ধি ভেক্টর বা যে কোনো ভেক্টরের কোণের সাথে। তাহলে ধরি লব্ধি আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই থিটা কোণটা কিন্তু এটার সাথেও হতে পারে, ধরলাম যে পি এর সাথে লব্ধি থিটা কোণে আসে। এখন আসি যে লব্ধি তাহলে কি, লব্ধি আর সমান রুট ওভার এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা কি, এটা হচ্ছে লব্ধির মান। এটা হচ্ছে লব্ধির মান। এখন যদি বলে লব্ধির সর্বোচ্চ মান কি, এখন কোশ্চেন করলো যে তোমার লব্ধির সর্বোচ্চ মান। তাহলে দেখো
সর্বোচ্চ মানের ক্ষেত্রে দেখো এই রাশিগুলো কিন্তু চেঞ্জ নাই, কেবলমাত্র এই থিটার উপর নির্ভর করে যে লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। আমরা কি জানি cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান 1, আর cos 90 ডিগ্রির মান 0, আর cos 180 ডিগ্রির মান -1। তাহলে সর্বোচ্চ মান কিন্তু 0 ডিগ্রিতে। তাহলে যখন বলবে যে লব্ধির সর্বোচ্চ মান, তখন আমরা আলফা সমান কত ধরবো, তখন আমরা আলফা সমান ধরবো হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখন বসাই 0 ডিগ্রি এটার মধ্যে, তাহলে বসাইলে দেখো আসে যে p² + q² + 2pq। এই যে cos আলফার মান হচ্ছে, আলফার 0 ডিগ্রি দিলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটা কিন্তু একটা সূত্র পড়ে যে p² + 2pq + q², এই যে a² + 2ab + b², সূত্রটা কি a + b হোল স্কয়ার। তাহলে বসাই এই যে a + b তার উপর হোল স্কয়ার, এই যে রুট হোল স্কয়ারে কাট আমরা দিতে পারি যে r, এই যে ম্যাক্সিমাম। তাহলে r ম্যাক্সিমাম সমান আমরা p + q। তোমার এটা মনে রাখা লাগবে না, কিন্তু এটা মনে রাখা লাগবে যে লব্ধির সর্বোচ্চ মানে আলফা কত 0 ডিগ্রি। জাস্ট এটা মনে রাখলে হবে যে r ম্যাক্স সমান p + q। কিন্তু তুমি যদি এই ভাঙ্গনটা জানো তাহলে তোমার ইজিলি মনে রাখা আর কি সহজ। এই সূত্র থেকেই তুমি সব কিছু বের করতে পারবা, এই হচ্ছে r ম্যাক্স সমান p + q। এখন আসি r মিনিমাম। আমরা হচ্ছে এখন সর্বনিম্ন মান বের করব, r মিনিমাম। এখন তোমরাই বলো কি হবে, আর মিনিমামে আলফার মান কত হবে, আর মিনিমামে আলফার মান হবে 180, এই যে মাইনাসের মানটা হবে। তাহলে 180 দিলে এই যে -2pq আসে, তাহলে স্কোয়ার মাইনাসে 2ab + b², এই যে p² - 2pq + q²। তাহলে আর মিনিমামের ক্ষেত্রে এখন হবে √p - q তার উপর হোল স্কয়ার। তাহলে রুট হোল স্কয়ারে কাট, অতএব আমরা লিখতে পারি যে আর মিনিমাম সমান হচ্ছে p - q। এই যে তাহলে আর মিনিমামে আমরা আলফার মানটা কত বসাইছি 180, এই যে 180 বসাইছি। এই হচ্ছে আমার লব্ধির মান, লব্ধির সর্বোচ্চ মান, আর লব্ধির হচ্ছে সর্বনিম্ন মান। এখন আসি আমরা লব্ধির দিক নিয়ে। এখন আমরা কি আসি লব্ধির দিক নিয়ে। এগুলো হচ্ছে জেনারেল কথাবার্তা, তোমার আর কি থিওরি আসার মতো আর কি। এখন আসি লব্ধির দিক নিয়ে। লব্ধির দিক আবার এই সামান্তরিকের সূত্রে আসি। লব্ধি কোন দিকে যাচ্ছে, এই যে লব্ধি কিন্তু পি ভেক্টরের সাথে কি অ্যাঙ্গেলে আছে, থিটা অ্যাঙ্গেলে আছে। এখন দিক বলতে কিন্তু এই যে থিটাটার মানটাই বোঝায়, মানে কোন দিকে আছে। তাহলে লব্ধির দিকটা আমরা দেখি, আমি বলছি কিন্তু একবার পি এর সাথে থিটা থাকতে পারে অথবা কিউ এর সাথে থিটা থাকতে পারে। এখন ধরো যে পি এর সাথে থিটা আছে, এখন কি হবে লব্ধির দিকটা, আমরা লব্ধির দিকের ক্ষেত্রে আমরা tan থিটা দিক, এই যে tan থিটা আমরা কি জানি, tan সমান sin বাই cos, জানি না, হ্যাঁ জানি আমরা tan থিটা সমান কি sin বাই cos। তাহলে আমরা নর্মালি দিব sin বাই cos। এখন হচ্ছে এই যে সাইন আর কজের ক্ষেত্রে এই আলফার কোনটা ইউজ হবে, অ্যাঙ্গেলটা, এই যে সাইন আলফা কজ আলফা। মনে রাখবো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এই যে পি এর সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল পি, আর তারা জোড়ায় কিউ, এই যে কিউ সাইন আলফা বাই পি + কিউ কজ আলফা। যখন অ্যাঙ্গেলটা কার সাথে, যখন অ্যাঙ্গেলটা হচ্ছে আমার পি এর সাথে, অ্যাঙ্গেলটা কি এখানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এখানে পি এর সাথে। এখন যদি অ্যাঙ্গেলটা আমার কিউ এর সাথে হয়, বলছি কিন্তু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তখন আমার লব্ধির দিকটা হবে tan থিটা সমান হচ্ছে পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। তখন অ্যাঙ্গেলটা কার সাথে, কিউ এর সাথে। এই হচ্ছে লব্ধির দিক। এখান থেকে তুমি জাস্ট থিটাটা বের করবা, এনতে মান বের করে ট্যানটা ওই পাশে নিয়ে ইনভার্স হয়ে যাবে, শেষ। এই হচ্ছে আমার লব্ধির দিক। এখন আসি কয়েকটা অঙ্ক নিয়ে, ম্যাথ, যেগুলো হচ্ছে জেইউতে আসছিল। তোমার একটা কোশ্চেন যে জেইউর 18-19 আসছিল, জেইউর 18-19 আসছিল যে কোশ্চেনটা, এটা হচ্ছে আমার ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, ক্রিয়া ও প্রতিক্রিয়ার, ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যবর্তী
কোণ কত, কোণ কত আমরা কিন্তু জানি। ধরো এটা আমরা ইজিলি সবাই জানি 180 ডিগ্রি। এটা ধরো মাটি, তাহলে ক্রিয়া করলা, মাটির উপর তুমি পা দিয়া এই যে চাপ দিলা, এটা হচ্ছে তুমি ক্রিয়া করলা। কিন্তু মাটিও কিন্তু তোমার উল্টা ক্রিয়া করতেছে না, এতে কিন্তু তুমি পড়ে যাইতা। এখানে যখন পা দিবা তখন এই যে তুমি ক্রিয়া দিলা, মাটি একটা প্রতিক্রিয়া দিল, তাহলে তখন এই মধ্যবর্তী কোণটা কত আসলো? এই মধ্যবর্তী কোণ আসলো আমার 180 ডিগ্রি। এটাই, এটা নর্মাল কথাবার্তা যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। শেষ। আরটা ছিল নিচের কোণটি বন্টন সূত্র। আমরা বন্টন সূত্র জানি, যেটা হচ্ছে ভাগ ভাগ হয়ে যাবে। যেমন এটা একটা বন্টন সূত্র দেখায় এম পি প্লাস কিউ, তখন এটার বন্টন সূত্র মানে হচ্ছে বন্টন হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে, যে এম পি প্লাস এম কিউ। এটাও যাই হতে আসছিল 21-22-এ। ইজি কোশ্চেন আসে যাই হতে, কয়েকটা ম্যাথ আসে হার্ড আর কি। এই যে বন্টন সূত্র। আরেকটা ম্যাথ যদি দেখাই, এবার হচ্ছে দিক সম্পর্কিত যাই হতে। হ্যাঁ, এটা বেশি পছন্দ করে যে দিক সম্পর্কিত অঙ্কটা। এখন যাই ওর 19-20-এ একটা কোশ্চেন আসছে, যে বলছে যে উত্তর, আমি একটু কোশ্চেনটা লিখি আগে। আমি একটু কোশ্চেনটা লিখলাম, যে 19-20-এ আসছে যে উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 কিমি/আওয়ার এবং 12 কিমি/আওয়ার হলে আমার লব্ধির বেগ কত? আমার এটার আনসার বের করতে গেলে আগে আমার দিকটা নির্দেশ করতে হবে যে কোন দিকে কি। আমার মনে হয় তোমরা বেস্ট হচ্ছে তোমরা বাসায় চিন্তা করবা যে কোন দিকে উত্তর ছিল, কোন দিকে তোমার পূর্ব ছিল, পশ্চিম ছিল। যেমন এটা আমার মাথায় থাকতো সবসময় যে আমার বাসায় ছিল ওই দিকে উত্তর, এই যে এদিকে হচ্ছে কি আমার উত্তর, তাহলে এইদিকে ছিল কি, এইদিকে উত্তর যেদিকে তার অপোজিটে দক্ষিণ, এদিকে হচ্ছে আমার পশ্চিম, এদিকে কি পূর্ব। এখন বলছে কিন্তু উত্তর আর পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে। এই যে উত্তর আর পূর্ব এই দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, এই যে এই দিকটার মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগের উত্তর আর পূর্ব দিকের অংশ যথাক্রমে, এই যে উত্তর দিকের অংশ কত বলছে, এই যে উত্তর দিকের অংশ বলে দিছে আমার, উত্তর দিকের অংশকে বলে দিছে যে 5 কিমি/আওয়ার, আর এই পূর্ব দিকের অংশ বলে দিছে আমার 12 কিমি/আওয়ার। এখন বলছে যে লব্ধির বেগ কত। এক্ষেত্রে লব্ধির বেগ বের করার ক্ষেত্রে এই যে লব্ধির বেগ, আমরা লব্ধির মানের একটা সূত্র পড়ছি না? লব্ধির মানের সূত্র কি পড়ছিলাম, যে লব্ধির মানের সূত্রটা কি পড়ছিলাম, এই যে আর সমান √/p² + q² + 2pq cos আলফা। এটা লব্ধির মানের সূত্র ছিল না? এখন এখান থেকে আরেকটা মিস হয়ে গেছে, আরেকটা দেখো। এই যে লব্ধি যখন দুইটা সমমানের ভেক্টরের যখন পি আর কিউ ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে, এই যে পি আর কিউ ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে, তখন লব্ধিটা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, পি আর কিউ আলফার মান হচ্ছে আমার 90 ডিগ্রি। তখন আলফার মান যদি 90 ডিগ্রি দেই, আমরা cos 90 ডিগ্রি মান জানি 0, তাহলে এই ফুলটার মান 0 হয়ে যায়। তখন এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আর এর মান সমান হচ্ছে √/, শুধু p² + q²। বা আমরা যদি লিখতে পারি যে r² = p² + q², তার মানে আমরা লিখতে পারি যে r² হচ্ছে p² + q²। এটা এই সূত্র থেকেই কনভার্ট করা যায় যদি 90 ডিগ্রি বলে অ্যাঙ্গেলটা আর কি আলফার মান। এখন এটাও দেখো, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আছে। উত্তর পূর্ব আমরা কি জানি, উত্তর পূর্ব হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা ডিরেক্ট যদি বলি যে r √/, এই যে p² + q², তাহলে লব্ধির বেগটা r হবে √/p² + q²। তাহলে এই যে p এর মান আর q এর মান 12² + 5², তাহলে 12² হচ্ছে 144 আর হচ্ছে 5² 25, তাহলে এখানে আসে হচ্ছে 169 হচ্ছে আমার 30। তাহলে আনসার হচ্ছে আমার লব্ধির বেগ হচ্ছে 30। এটার আনসারটা হবে কি 30। এখন আসি আমি ভেক্টরের উপাংশ নিয়ে। এখান থেকেও কোশ্চেন আসে
জ্যায়ুতে ভেক্টরের উপাংশ নিয়ে, ভেক্টরের উপাংশ মানে অংশ, এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ, ওয়াই অক্ষ বরাবর কতটুকু অংশ, ভেক্টরের উপাংশ নিয়ে। তাহলে এই যে অংশটা দিই, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন ধরো একটা বল বা যে কোনো, হ্যাঁ বলই ধরি, একটা বস্তুকে টানা হচ্ছে এফ, তাহলে এটা হচ্ছে তার লব্ধি বল এফ। ওই সময় ছিল না পি কিউ, তার লব্ধি আমরা মাস বরাবর দিছি, তো সেম এফ হচ্ছে এখানে আমার লব্ধি। এখন যদি বলে যে এই এফ এক্স অক্ষ বরাবর হচ্ছে থিটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবরও হতে পারে। আমরা বলছে যে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেলটা আছে, তাহলে এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমার কি উপাংশ হবে, মনে রাখবা থিটা যার কস তার, থিটা যার কস তার, থিটা যার নাই, থিটা যার নাই সাইন তার, সাইন তার। এই যে থিটা যার কস তার, থিটা যার নাই সাইন তার, তাহলে এই বরাবর এই যে থিটা যার কস তার, তার মানে এক্স অক্ষ বরাবর এই উপাংশের মানটা হবে এফ কস থিটা, আর এই অক্ষ বরাবর কী হবে এফ সাইন থিটা, ইজি এফ সাইন থিটা। এখন যদি থিটাটা এই জায়গায় হতো তাহলে এই বরাবর কী হতো এফ কস থিটা, এন হতো কি এফ সাইন থিটা। এই হচ্ছে আমার উপাংশের সূত্র। এখানে উপাংশের সূত্র থেকে তোমার একটা কথা আছে যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, এটা একটা কথা, বা এটা আসতেও পারে যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। কেন এটা বলে, এই উপাংশের জন্য এটা বলে। চলো দেখি যে কেন এটা বলে যে লন রোলার ঠেলার চেয়ে আমার টানা বেশি সহজ বা ইজি। এখন ধরো এটা একটা লন রোলার, তো আঁকতে পারি না লন রোলার, ধরো এটা একটা লন রোলার, হ্যাঁ এ বরাবর একটা ব্যক্তি হচ্ছে টানতেছে, এই যে এফ বলে টানতেছে, আমি বলছি কিন্তু লন রোলার ঠেলা থেকে আমার টানা ইজি, তাহলে এফ বলে একটা টানতেছে একটা লুক, তাহলে এটার এই যে অংশ দুইটা এক্সিসে আসবে, এটা হচ্ছে ধরি এই যে ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে থিটা অ্যাঙ্গেলে আছে লং রোলারটা, তাহলে এ বরাবর হচ্ছে যার সাথে যার থিটা যার কস্তা, তাহলে এক্ষেত্রে হবে এফ কস থিটা, এ বরাবর হচ্ছে এফ সাইন থিটা। এটা কিন্তু এক লুক হচ্ছে ঠেলতেছে, যে ঠেলার ক্ষেত্রে আমরা বলতেছি ঠেলা, আমরা বলছি কিন্তু ঠেলা ইজি, টানা সরি এটা হচ্ছে টানা, টানা, এই যে এফ বলে টানতেছে এক লুক, এফ বলে টানতেছে, এটা হচ্ছে টানা, ঠেলা থেকে টানা ইজি। এখন হচ্ছে এই যে লং রোলারে একটা ভর আছে ওজন, এই ওজন এমজি, সে কি ডিরেক্ট নিচে কাজ করবে, এই যে এমজি সে হচ্ছে ডিরেক্ট নিচে কাজ করবে, যখন এমজি নিচে কাজ করবে উপরে এফ সাইন থিটা, নিচে হচ্ছে এমজি। এখন এই দুটো একটু কি বিপরীত দিকে আছে, তো বিপরীত দিকে থাকলে মাইনাস, এই যে এটা একটু কম্প্রোমাইজ করে দেবে বা মিনিমাইজ করে দেবে, এটা এই এফ সাইন থিটাটা মিনিমাইজ করে দেবে, তখন এই লং রোলারের ওজনটা হবে আমার কম। দেখো টানার ক্ষেত্রে লং রোলারের ওজনটা হয়ে যাবে ডাব্লিউ সমান এই যে এমজি, ওজনটা এটার সাথে কি মিনিমাইজ হয়ে যাবে এমজি মাইনাস এফ সাইন থিটা, কারণ হচ্ছে তারা পরস্পর বিপরীত দিকে আসছে, এই যে এমজি ভরটা নিচের দিকে ক্রিয়া করতেছে আর এফ সাইন থিটাটা হচ্ছে উপর দিকে ক্রিয়া করতেছে। এখন যেহেতু ভর অবশ্যই বেশি থাকে এমজি, তাই এমজি মাইনাস এফ সাইন থিটা, তখন এই যে ওজনটা কিন্তু হালকা হয়ে গেছে, এফ সাইন থিটা এটা থেকে বিয়োগ দিলে ওজনটা হালকা হয়ে যায়, এর জন্য টানা ইজি। এখন আসি ঠেলার ক্ষেত্রে, এই যে এটা ফুললি এটা রং বললাম না, সরি এটা তো টানা না, সরি এই যে এটা রং লোলার, এক ব্যক্তি এখন কি করতেছে, এই যে ঠেলতেছে, আচ্ছা এখানে না দেখাই উচিত, এখানে দেখাই, এটা একটা রং রোলার, এই যে এক ব্যক্তি এখন হচ্ছে ঠেলতেছে এ বরাবর কি ঠেলতেছে, এটা হচ্ছে এফ, তাহলে তার হচ্ছে আমার দুইটা এক্সিস, এটা হচ্ছে এই যে এফ কস থিটা, আর এই বরাবর হচ্ছে আমার এফ সাইন থিটা, যেহেতু এই যে এই বরাবর ঠেলতেছে, মানে তার এই যে ঠেলার ধাক্কাটা এই বরাবর যাচ্ছে,
তাহলে দুইটা এক্সিস এফ কস থিতা এফ সাইন থিতা, আর তার ওজনও কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে, তার ওজনটাও এখানে এমজি নিচের দিকে ক্রিয়া করতেছে। তখন দেখো তোমার বোঝাই যাচ্ছে যে ওজন ডাব্লিউ সমান এমজির সাথে আবার বল যোগ করছে হচ্ছে এফ সাইন থিতা। তখন কি ওজনটা বেশি, তাহলে ওজন যত বেশি হবে তোমার নিতে কষ্ট হবে, আর এখানে ওজন কম, তার মানে তোমার নেওয়াটা ইজি হবে। তাই বলছে যে ললনলার এই যে ঠেলার চেয়ে টানা বেশি সহজ। এই যে দেখো উপাংশ দেখে একটা অঙ্ক আসছে যে ইউ 19-20-এ। ম্যাথটা কি একটু ক্রিটিক্যাল, কিন্তু একটু মাথা খেলালেই ম্যাথটা পারবা। যে বলছে কি 10 নিউটন মানের একটা বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবরের উপাংশ কত। আমার কিন্তু থিটা দেওয়া নাই, কিন্তু থিটা আবার দেওয়া আছে। কিভাবে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এর মধ্যবর্তী কোণ আমরা জানি কত। এটা যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মধ্যবর্তী কোণ আমরা জানি ইজিলি 90 ডিগ্রি। আচ্ছা, আমার থিটা দেওয়া আছে 90 ডিগ্রি। বলছে ওয়াই অক্ষ বরাবরের উপাংশ কত। আমরা কিন্তু উপাংশ থেকে দেখছি যে যদি থিটা এখানে হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু হয় এফ কস থিটা, আর এ বরাবর হয় এফ সাইন থিটা। আবার যদি থিটাটা এনে হয় তাহলে এ বরাবর হয় এফ কস থিটা, এ বরাবর হয় আমার এফ সাইন থিটা। এখন আমার বুঝে নিতে হবে যে আমার কিন্তু দেওয়া নাই যে কোনটারে কী ধরবো বা থিটা অ্যাঙ্গেলটা কোন দিকে আছে। এখন দেখো যে 10 নিউটন মানের একটা বল এক্স অক্ষ বরাবর আছে, ধরে নিলাম যে থিটাটা নিয়ে আছে, তাহলে এফ কস থিটা, তাহলে আমার এখানে কি আছে এফ কস থিটা এর মান দেওয়া আছে কিন্তু 10, আর বলছি থিটা কত 90 ডিগ্রিতে। এখন দেখো যে কস 90 ডিগ্রির মান কিন্তু 0, তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে যায়। 0 সমান 10, এটা কি আসলে কোনো মান? এটা তো মান না। 0 সমান 10, তার মানে এটা ক্রস, এটা হবে না। আমার এক্স অ্যাক্সিস বরাবর কি আছে এফ সাইন থিটাটাই আছে, যেহেতু অ্যাক্সিস একটা মান দিছে 10 নিউটন, তাহলে এফ সাইন থিটার সমান হচ্ছে আমার 10। তাহলে এফ আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমার 10, তার মানে আমার আলটিমেটলি এফ এর মান কত আসে 10। এখন বলছে কিন্তু ওয়াই অক্ষ বরাবরের উপাংশ কত, তার মানে ওয়াই অক্ষ বরাবর হবে, যেহেতু এক্স অক্ষ বরাবর এফ সাইন থিটা দোষী, ওয়াই অক্ষ বরাবর এফ কস থিটা সমান কত ওয়াট। তাহলে এই যে এফ এর মান কত 10, আর কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রির মান কিন্তু 0, তাহলে আলটিমেটলি 0। এই যে 19-20-এর এটার আনসার কিন্তু 0ই, এটার আনসার 0। এখন আসি একক ভেক্টর সম্পর্কিত যে তথ্য। একক ভেক্টর কি, ভেক্টরের মান, একক ভেক্টর এর মান, এসব। যেমন ধরো যে একটা ভেক্টর মান দেওয়া আছে হচ্ছে 5i প্লাস 3j প্লাস 2k। তাহলে বললো যে একটা ভেক্টর, এ ভেক্টরে একক ভেক্টর কি। আমরা জানি যে একক ভেক্টর হচ্ছে এটা দিয়ে প্রকাশ করে, উপরে একটা 2p টাইপস থাকে। তাহলে একক ভেক্টর কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, এই যে ভেক্টরের দুই সাইডে দুইটা বার দিলে তার মান, তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এখন তার মানটা কি? তার মানটা হচ্ছে এরকম, এই যে রোড দিয়া এই যে এ ভেক্টরের মানটা বের করবো। এ ভেক্টরের মান যে রোড দিয়া এই যে প্রত্যেকটার উপর স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস হবে আবার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এই হচ্ছে তার মান। এই হচ্ছে আমার একক ভেক্টর আর হচ্ছে মান সম্পর্কিত। যেমন যে 18-19 একটা অঙ্ক ছিল যে ভেক্টরের মান কত, এটা বের করো, ভেক্টরের মান কত এটা বের করো। যেমন দেখো যে 14-15-তে একটা ম্যাথ আসছিল যে এ ভেক্টর সমান দেওয়া আছে, বি ভেক্টর সমানও দেওয়া আছে। বলছে যে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান 1। এই যে এ ভেক্টরের সাথে 2 খালি গুণ, তাহলে এ ভেক্টরের সাথে যদি আমি 2 গুণ করে দিই আসে হচ্ছে আমার 2i প্লাস 2 দুগুণে 4 প্লাস 2k। আর বি ভেক্টরের মান তো জানি, এই যে 3i প্লাস জে ভেক্টর প্লাস 4k ভেক্টর। আমার কিন্তু বলছে মাইনাস, তারপর আবার মান, তাহলে নর্মাল মাইনাস করি, এটা কিন্তু 2, তাহলে নর্মাল মাইনাস করলে হচ্ছে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস যদি করি তাহলে 2i থেকে 3i চলে গেলে কি থাকে, মাইনাসের একটা i থাকে, মাইনাস করতেছি। আবার 4i থেকে একটা i চলে গেলে প্লাসের 3j থাকে, মানে j থাকে। আর হচ্ছে এই যে এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসের 2k থাকে। এখন এটার মান যদি বের করি, মানটা পরে দিই, যদি মানটা বের করি যে 2a ভেক্টর মাইনাসের বি ভেক্টর, তাহলে হবে রুট ওভার এই যে 1 আছে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার দিলে সেমই আসে 3 প্লাসে দিই, এই যে স্কোয়ার দিলে সেমই আসে 2,
তখন মানটা কত আসে? মানটা আসে 1 + 3 = 9 + 2 = 4, রোড 14। আমার আনসারটাও কিন্তু আসে হচ্ছে রোড 14। আনসারটা কি? রোড 14। এখন আসি ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির গুণন আমরা কিন্তু জানি ভেক্টর রাশির গুণন দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ডট গুণ, একটা হচ্ছে ক্রস গুণ। একটা হচ্ছে কি ডট, একটা হচ্ছে ক্রস। একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ক্রস। এখন ধরি দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে ভেক্টর যদি ডট গুণন দেই তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা। এখন এই থিটাটা কি? থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। এখন যদি ক্রস গুণন করি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হবে এ বি সাইন থিটা এটা নর্মালি একক ভেক্টর, যে ভেক্টর মানে এক একক, এটাকে একক ভেক্টর, মানে এই ক্ষেত্রে এটার মান হচ্ছে আমার এ। তাই নর্মালি এটা বাদ দিয়ে আমরা লিখতে পারি যে শুধু এ বি সাইন থিটা নর্মাল। এখান থেকে কিছু আছে যে লম্ব হয় কিভাবে, সমান্তরাল হয় কিভাবে। এই যে ডট গুণনের ক্ষেত্রে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান যদি 0 হয় তাহলে এ আর বি পরস্পর কি? লম্ব। এ আর বি পরস্পর লম্ব। আবার যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 হয় তাহলে এ হচ্ছে বি এর সাথে সমান্তরাল। এখানে একটা বিষয় বুঝার আছে, যেমন আমরা নর্মাল ডট গুণনের ক্ষেত্রে কিন্তু মানে কোণের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এখন যদি নর্মালি একটা ভেক্টর দেওয়া থাকে, ধরো সাপোজ এ ভেক্টর সমান 2i প্লাস জে প্লাস 3k, আর বি ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে আমার 5j প্লাসের 2j, একটা মাইনাস দিই, মাইনাসের কে। এখন বললো যে দুইটা ডট গুণন বের করো, ক্রস গুণন বের করো। তাহলে নর্মাল ডট গুণন যদি আমি করতে যাই, নর্মাল ডট গুণন যে এ ভেক্টর ডট বি ভেক্টর করতেছে, ডট গুণন এটা কলেজ লাইফে শিখে আসছো যে ডট গুণন কীভাবে করে। এই যে আয়ের সাথে এটা আয় হবে, ডট গুণনের ক্ষেত্রে আয়ের সাথে আয় 1 হবে, কিন্তু আয়ের সাথে যে 0, আয়ের সাথে কে 0। আর তেমনি জে এর সাথে জে হবে 1, জে এর সাথে আই 0, জে এর সাথে কে 0। তাহলে এরকমভাবে যদি করি তাহলে এ বি এর ক্ষেত্রে হয় কিন্তু এই যে আয়ের সাথে আই, তাহলে 5 দুগুণে 10 প্লাস 2 কে 2, এই যে প্লাস মাইনাসে মাইনাস, 3 কি 3। তাহলে আনসার হচ্ছে আমার কত? 12 থেকে 3 চলে গেলে 9। এখন যদি ক্রস গুণনের ক্ষেত্রে করতে যাই, ক্রস গুণনটা একটু কঠিন, এই যে বা একটু সমস্যা সৃষ্টি করে আর কি ক্রস গুণনের ক্ষেত্রে। ক্রস গুণনের ক্ষেত্রে আমার এই যে নির্ণায়কের মতো করতে হয়, এই যে আই জে কে। তাহলে আই জে কে এর মধ্যে আই এর মান কত? 2 এর ক্ষেত্রে, আর জে এর মান কত? 1, আর কে এর মান 3। তো বি এর ক্ষেত্রে হচ্ছে আমার 5, 2 আর হচ্ছে -1। এক্ষেত্রে তুমি নির্ণায়ক সিস্টেমে করে টোরে তখন এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানটা আমার বের করতে হবে। এরকম যদি ক্রস করতে দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্রস করে এই মানটা বের করা কিন্তু কঠিন, যে 0 হলে কিন্তু আমার, যেমন দাঁড়াও একটা এক্সাম্পল দেখাই তাহলে ইজি হয়ে যায়। যেমন দেখো একটা এক্সাম্পল রেডি করলাম যে দুটি সমান্তরাল ভেক্টর এ সমান এত মান দেওয়া আছে আর বি সমান এত, ওই যে এম দেওয়া আছে, হলে এম এর মান কত বলছে কিন্তু দুইটা সমান্তরাল ভেক্টর। আমরা কি জানি দুইটা সমান্তরাল ভেক্টর কখন হয়? এই যে দুইটা সমান্তরাল ভেক্টর কখন হয়? যখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 হয়, তখন দুইটা সমান্তরাল হয়, আমার এখানে কোণের আমরা যাবই না, কারণ এখানে যদি আমার থিটা দেওয়া থাকতো তাইলে আমি কোণের সম্পর্কিত সূত্রে যাইতাম। এই যে আমার সূত্রে যেতে হবে এই দুইটা, এই যে ডট গুণন আর ক্রস গুণনের ক্ষেত্রে আমার বলছে কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 হলেই তারা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে এখানে আমার বলেছে যে দুইটা সমান্তরাল ভেক্টর এত এবং এত হলে এম এর মান কত। তাহলে দুইটা সমান্তরাল ভেক্টর মান হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান হচ্ছে আমার 0। 0। তাহলে এখান থেকে দেখো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান আই জে কে এরকম নির্ণয় দিয়ে বের করতে ব্লা ব্লা অনেক টাইম লাগবে।
তাহলে একটা শর্টকাট বা একটা খুব ইজি ম্যাথ হচ্ছে যে বলছি কিন্তু দুইটা সমান্তরাল। আমরা কি জানি, এই যে ধরো এটা একটা এ ভেক্টর, এন হচ্ছে এ ভেক্টর, আর এটা ধরো বি ভেক্টর। তারা কিন্তু পরস্পর কি আছে, সমান্তরাল অ্যাঙ্গেলে আছে। এটি কিন্তু তারা পরস্পর সমান্তরালে আছে। তো ধরো এনে এ ভেক্টর দেওয়া আছে হচ্ছে 3i - 2j প্লাসের 4k। আবার আমার বি ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে 12i প্লাসের mj প্লাসের 16k। এখন যেহেতু বলছে সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে তাদের অনুপাতগুলা সেম। এই যে অনুপাতগুলা সেম, এই দিয়া এই ম্যাথগুলা করবো। এই যে তাদের অনুপাতগুলা আমার কি সেম, অর্থাৎ আমি এখানে আমি লিখতে পারি যে 3/12 যে কথা, এই যে মাইনাসের 2/m একই কথা, সমান হচ্ছে 4/16 সেম কথা। তাহলে এখান থেকে আমরা ইজিলি একটা রিলেশনশিপে গিয়ে ম্যাথগুলো করতে পারি। আমার বলছে কিন্তু এম এর মান বের করতে। এই যে এখন কিন্তু আমরা এই ক্রসের সূত্রের মধ্যে যাই নাই। তাহলে এখান থেকে এম এর মান বের করি। এম এর মান যদি বের করি, এই যে 3m, আমি এই দুইটা নিলাম, তোমরা এই দুইটা নিতে পারো, যে কোনো একটা নিতেই পারো। এই যে 3m সমান হচ্ছে -24, তো m সমান হচ্ছে -4/3, 4/, তো 4/, এটা কিন্তু ভাগ করলে 8 হয়, 3 8 24, তো আমার m এর মান হচ্ছে -8। এই যে এই ম্যাথটা মনে হয় আরইউতে আসছিল এই ম্যাথটা, এই ম্যাথটা। তো দেখো m এর মান হচ্ছে -8। ইজিলি আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। এখন আসো, যেহেতু সমান্তরাল হলে কেমন টাইপের অঙ্ক আসতে পারে একটু দেখাইছি। এখন আসো যে লম্ব বললে, পরস্পর লম্ব বললে কেমন অঙ্ক আসতে পারে বা কী টাইপ অঙ্ক একটু দেখায়। এই যে দেখো, এটা যাই 20-21 আসছে। বলছে কি, এর মান কত হলে এ ভেক্টর সমান এত এবং বি ভেক্টর সমান এত ভেক্টরদের পরস্পর লম্ব হবে। এর মান বের করতে বলছে এবং ভেক্টরদের পরস্পর লম্ব। তাহলে এক্ষেত্রে যদি বলছে কিন্তু ভেক্টরদের পরস্পর লম্ব হবে, তাহলে ভেক্টরদের পরস্পর লম্ব হলে আমরা জানি এ ভেক্টর ডট ভি ভেক্টর সমান হচ্ছে আমার 0। তাহলে ডট গুণন আমরা ইজিলি পারি। এই যে আই এর সাথে আই যাবে, জের সাথে জে যাবে, কে এর সাথে, কারণ ডট গুণনের ক্ষেত্রে আই জে 0 হয়ে যায়। এখন আই এর সাথে আই, তাহলে আই এর সাথে আই যদি গুণ করি, যে 2a প্লাস, এই যে প্লাস জে এর সাথে জে 2 সমান হচ্ছে আমার 0। ইজি অঙ্ক। 2 এর সমান -2, এর সমান হচ্ছে -1। তাহলে এর মানটা কত হবে -1, অর্থাৎ এর মান যদি -1 হয় তাইলেই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এখন আসি অভিক্ষেপ আর অংশক নিয়ে। অভিক্ষেপ আর অংশক, এটা সূত্রগুলো জানিয়ে রাখা ভালো, আসতে পারে অঙ্ক। অভিক্ষেপ এবং অংশক, অভিক্ষেপ এবং অংশক, অভিক্ষেপ এবং অংশক। যেমন একটা বলি যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ কত। এই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, এই যে লাস্টে থাকবে তার সাথে cos থিটা হয়ে যাবে। এই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হবে আমার বি cos থিটা। আমার কি হবে বি cos থিটা। যদি বলতো যে বি ভেক্টর বরাবর এ ভেক্টর অভিক্ষেপ, তাহলে এ cos থিটা, মানে যে লাস্টে থাকবে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টর অভিক্ষেপ বি cos থিটা। অথবা যদি থাকতো যে বি ভেক্টর বরাবর এ ভেক্টর অভিক্ষেপ, তাহলে হতো আমার এ cos থিটা। বা আরেকটা সূত্র আছে, তা হচ্ছে এই যে ফার্স্টে থাকবে, যে যার বরাবর হবে তার মানটা হবে নিচে, তার মান নর্মাল মান, আর হচ্ছে দুইটা ভেক্টর উপরে ডট, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে ওই ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টরের মান। এখন যদি থাকতো যে এখানে বি ভেক্টর বরাবর এ ভেক্টর অভিক্ষেপ, তাহলে বি ভেক্টর যেটা, এটা থাকতো হচ্ছে নিচে বি ভেক্টরের মান আর উপরে এ ভেক্টর ডট বি ভেক্টর, বা আমি বি ভেক্টর ডট এ ভেক্টর লিখতে পারি। এভাবে দিতে পারি। ডটের ক্ষেত্রে লেখা যায়, কিন্তু ক্রস হলে এখানে লেখা যাইতো না উল্টা করে। এখন আসি যে অংশক বা উপাংশ। অংশক বা উপাংশ সেম, আমার বলবো যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক বা উপাংশ, এই যে এই সূত্রের সাথে রিলেটেড। এখন যদি বলে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক দেওয়া থাকতে পারে, বা উপাংশক, অংশক বা উপাংশ, তাহলে সেম এ ভেক্টর বরাবর বি ভেক্টরের যে যার মানটা ফার্স্টে দেওয়া থাকবে ওই ভেক্টরের মান,
ওই ভেক্টরের মান, উপর হচ্ছে ওই ভেক্টরের দুইটা ডট গুণন ইনটু, এই যে অংশক বা উপাংশের ক্ষেত্রে এখানে ইনটু দিয়া ওই এ ভেক্টরের মান যেটা এটার একক ভেক্টর। আর আমরা একক ভেক্টর সমান জানি হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, আমরা একক ভেক্টর পাই। এই যে বলছিলাম যে উল্টা করে লেখা যায় না, এটা একটু দেখায় যে এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর, আমি এটাকে উল্টায় লিখতেই পারি বি ভেক্টর ডট এ ভেক্টর, এটা লেখা যায়। কিন্তু ক্রসের ক্ষেত্রে এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান যখন তুমি লিখতে যাবে যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তখন এটার আগে একটা মাইনাস দিতে হবে। এরকম সূত্র ডিরেক্ট উঠে দেয় ভর্তি পরীক্ষায়, এরকম সূত্র ডিরেক্ট উঠে দেয়। হ্যাঁ, এ ভেক্টর ডট বি ভেক্টর আমি লিখতে পারি উল্টাই, কিন্তু ক্রস হলে এটা আগে একটা মাইনাস দিয়ে আমার লিখতে হবে। এখন আসি যে দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের দুইটা বাহু কর্ণ বা ত্রিভুজের দুইটা বাহু হলে আমার ক্ষেত্রফলটা কী আসবে। আমি সূত্রগুলো একটু লিখে রাখছি, দেখো। যেমন এখানে বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা যদি সন্নিহিত বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত। এটা সামান্তরিককে আমরা চিনি যে এরকম, একটা সামান্তরিক হচ্ছে এরকম। আমার বলছে যে বলছে কি এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা সন্নিহিত বাহু হলে, এই যে দুইটা সন্নিহিত বাহু, এই যে এন এ ভেক্টর ক্রিয়া করে, এন বি ভেক্টর ক্রিয়া করে, দুইটা সন্নিহিত বাহু হলে আমার সামান্তরিকের ক্ষেত্রফল কত। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন যদি ত্রিভুজের ক্ষেত্রে বলে যে একটা ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু হলে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ত্রিভুজের সন্নিহিত বাহু হলে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। যদি সামান্তরিকের কর্ণ হলে, যে সামান্তরিকের যদি কর্ণ হয়, সামান্তরিকের কর্ণ হলে তখন ক্ষেত্রফলটা হবে, যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে এ আর বি, এখানে না দিয়ে এখানে দেওয়া থাকে, তখন ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা মনে রাখার একটু ওয়ে, বা আমি কীভাবে মনে রাখতাম, আমি রাখতাম হচ্ছে যে নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা জানতাম। তাইলে এক্ষেত্রে যদি এ ভেক্টর আর ক্রস বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর দেওয়া থাকতো, তাহলে আমি লিখে ফেলতাম যে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। আবার সামান্তরিকের ক্ষেত্রে এটা একটু পেস লাগে যে দুইটা সন্নিহিত বাহু হলে হাফ দিব সামনে, না কর্ণ হলে হাফ সামনে দিব। আমি হাফ বলতে এখানে টুটা মনে রাখতাম যে সামান্তরিকের ক্ষেত্রে কি দুইটা কর্ণ না, এই যে একটা কর্ণ আরেকটা কর্ণ, কিন্তু বাহু কিন্তু এনে চারটা। আমি মনে রাখতাম যে সামান্তরিকের দুইটা বাহু, দুইটা কর্ণ, সামান্তরিকের দুইটা কর্ণ। তাহলে এক্ষেত্রে যদি বলতো যে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা সামান্তরিকের কর্ণ হলে তার ক্ষেত্রফল কত, তাহলে কর্ণ আমি জানতাম কি দুইটা, তাহলে দুইটা হলে হাফ হবে, মানে দুইটা সামনে এনে হবে আর কি। কর্ণের ক্ষেত্রে আমার এই দুইটা ইউজ করতে হবে হাফ আকারে, তাহলে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এটার ক্ষেত্রে জাস্ট মানে হাফ ছাড়া এ ভেক্টর ক্রস বি ভেক্টর এরকম। এখন আসো যে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর তিনটা সমতলীয় হবার সত্য কি। আমার সমতলীয় বলতে কি বোঝায়, সমতলীয় বলতে বোঝায় হচ্ছে আমার আয়তনটা শূন্য, আমার আয়তনটা কি শূন্য, এটাই বোঝায় সমতলীয়। তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটা সমতলীয় হবার শর্ত কি, শর্ত হচ্ছে একটা ভেক্টর ডট থাকবে, বাকি দুইটা ক্রস থাকবে। তোমার যে এ ভেক্টরই ডট থাকবে আর বি সি ক্রস থাকবে এরকম না। এখানে আমার দিতে পারে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিয়া এখানে এরকম দিতে পারে, এটাও কিন্তু সমতুল্য। তার মানে এটা এক্ষেত্রে এরকম মনে রাখবে যে একটা ভেক্টর ডট হবে, বাকি দুইটা ক্রস হবে, সমান 0 হলে তিনটা ভেক্টর সমতুল্য হবার শর্ত। অথবা তুমি এই যে নির্ণায়ক আকারে বলতে পারো, নির্ণায়ক আকারে এই যে 0 মান 0 হলে এটা হচ্ছে সমতুল্য। যেমন দেখো একটা ম্যাথ আসছে যাই 19-20-এ, যাই 19-20-এ একটা ম্যাথ আসছে যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু পি কিউ হলে এর ক্ষেত্রফল কত। আমরা কি জানি সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, সন্নিহিত বাহু হলে যদি কর্ণ থাকতো তাহলে হাফ দিতাম, কারণ দুইটা কর্ণ। এখন যেহেতু বাহু বলছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মান। তাহলে তার মান বের করতে গেলে আগে আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টরে দেই এই যে আই জে কে। তাহলে আই জে কে এর ক্ষেত্রে আমি এই যে 4 -4 1 2 -2 আর হচ্ছে মাইনাসের 1, এখানে হচ্ছে নির্ণায়ক সিস্টেমে পড়া লাগবে। নির্ণায়ক সিস্টেমে এই যে আই এ বরাবর ধরলে, তাহলে 4 তাও আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাও মাইনাসে মাইনাসে আবার প্লাস হয় 2, আর এটা হচ্ছে মাইনাসের ঘরই যে, তাহলে এরকম বললে 4 -4 মাইনাস কই যে হ্যাঁ -4 আবার মাইনাসে 2,
আবার এটা হচ্ছে প্লাসের গড়, প্লাসের কে, এক্ষেত্রে প্লাসের কে ধরলে 4 দুগুণে 8, মানে তাও মাইনাসের 8, প্লাসের মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যায় 4 দুগুণে 8, তাহলে এই যে শূন্য হয়ে যায় আর 4 5 6, এই যে হচ্ছে 6i মাইনাস মাইনাস কত মাইনাস 6 মাইনাস হচ্ছে প্লাসের 6 যে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার মানটা বের করতে বলছে, তাহলে মান আমি জানি রুট 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 36 প্লাস কি 36 প্লাস 36, তাহলে 72 আসে মনে হয় 72, হ্যাঁ যে রোড 72। এখন আমার কোশ্চেনে কিন্তু বা যে কোশ্চেন করবে এটার উত্তরপত্রের মধ্যে তোমার কিন্তু রোড 72 নাও দেওয়া থাকতে পারে, তোমার পয়েন্ট আকারে দেওয়া থাকতে পারে বা একদম মান দেওয়া থাকতে পারে। এখন এই রোডরে আমরা কি জানি, আমরা রোড 72 জানি না, আমরা এই যে 7-এর ক্ষেত্রে আমরা কি জানি, 7 7 স্কোয়ার করলে 7 7 49, ও 7-এর পর একটা আছে 8, 8 কি 64, 9 9 81, এই যে দেখো 8 8 64, 9 9 হচ্ছে 81, তাহলে এই 72 কিসের কাছে আছে, 72 64 আর 81-র মাঝখানে, তার মানে 8-এর স্কোয়ার আর 9-এর স্কোয়ারের মাঝখানের একটা স্কোয়ারের মধ্যে আমার 72 আছে, তাও আবার 9-এর কাছাকাছি। তাহলে অপশনে দেখবা যে কাছাকাছি মান কোনটা, তাহলে অ্যারাউন্ড এটার মান হবে 8.3 বা 8.5 এরকম টাইপস, যদি দেওয়া থাকে অ্যারাউন্ড মান কাছাকাছি মানটা দিয়ে আসবা শেষ। এখন আসি আরেকটা লাস্ট, তা হচ্ছে ভেক্টর অপারেটর হচ্ছে আমার ডেল, ভেক্টর অপারেটর ডেল, এটা হচ্ছে আই ভেক্টর ডেল বাই এক্স, এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, এরকম বোঝায় যে ক্যালকুলাস ওয়াই প্লাস কে ডেল জেড, এরকম। এটা হচ্ছে ভেক্টর অপারেটরের সূত্রই বলতে পারো, এটা দিয়ে ম্যাথ আসে, যেমন JU 21 মাসে একটা আসছিল, তোমার একক আর এর মান দেওয়া থাকে, বলে যে এই যে ভেক্টর অপারেটরের সাথে গুণ করো, যে একটা কোশ্চেন যে যদি আর ভেক্টর সমান সমান আমার xi প্লাস yj প্লাস zk হয়, তবে এই যে ভেক্টর অপারেটর ডেলের সাথে এটা ডট গুণন কত হবে, তবে ভেক্টর অপারেটর ডেল ডট আর কত, তাহলে ডেলের মানটা আমার এটা জানা লাগবে, যে বা মনে রাখতে হবে যে এটা সমান এটা, তাহলে ডট আর কত, তাহলে ডট গুণন ইজিলি আমরা করতে পারি, যার আমরা ডেল আই এর মান জানি হচ্ছে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস জে এর পর কে ডেল বাই ডেল জেড ইনটু দিয়া আর এর মান কত, আর এর মান হচ্ছে আমার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আমি গুণ করে দিই, এখন গুণ করার আগে আমি একটু ক্যালকুলাসটা সেরে নিই। ক্যালকুলাসটা কীভাবে, আচ্ছা ক্যালকুলাসটা পরে করি। এই যে আয়ের সাথে আয়, এটা কি গুণ, তাহলে আর আয়ের সাথে বাকিগুলো কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাহলে আয়ের সাথে আয় এটা আসছে হচ্ছে ডেল বাই ডেল এক্স, এখানে কি আছে এক্স, প্লাস জেডের সাথে জেড ডেল বাই ডেল ওয়াই, এখানে হচ্ছে এক্স ওয়াই, এই যে জে এর সাথে জে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, আবার প্লাস হচ্ছে ডেল বাই ডেল জেড, এটা হচ্ছে ডেল জেডের সাথে আমার আই পরে কি আসবে কে। এখন যদি এখানে ক্যালকুলাস করতে হবে, এই যে ডি বাই এটা নর্মালি ডি ধরি, তো ক্যালকুলাসের ক্ষেত্রে ডিডি এক্স সমান এক্স, এটা সমান কি 1, তো ডি ওয়াই এই যে অপারেটর যা থাকবে এটা 1 প্লাস 1, তাহলে আনসার ইজ 3, তার আনসার ইজ কি 3, এরকমই অঙ্ক আসবে এখান থেকে, আর আসার মতো এমন কোনো অঙ্ক নেই, এরকম আসতে পারে। আর হচ্ছে যে কার্ল ভেক্টর, এই যে কার্ল ডাইভারজেন্স ডট এরকম থিওরি টাইপস আর কি, যেমন থিওরি টাইপসের ক্ষেত্রে আমি মুখে কয়েকটা বলি যে কার্ল হ্যাঁ কার্ল, এখন এই কার্লের মান যদি শূন্য হয়, ঘূর্ণনশীল অঘূর্ণনশীলের ক্ষেত্রে কিছু আছে যে কার্লের মান যদি শূন্য হয়, তাহলে সে শূন্য, সে ঘুরবে কেমনে, তাহলে সে যেহেতু শূন্য তার মানে সে হচ্ছে অঘূর্ণনশীল, শূন্য হলে কি অঘূর্ণনশীল, সে ঘুরতে পারবে না,
তার কাছে শূন্য আছে, 0 টাকা আছে, সে ঘুরতে পারবে না, অঘূর্ণনশীল। যেহেতু সে অঘূর্ণনশীল তার মানে সে কি থাকবে, সংরক্ষিত থাকবে, সে থাকবে সংরক্ষণশীল। তাহলে কার্লের মান 0 হলে অঘূর্ণনশীল, আর যে অঘূর্ণনশীল সে অবশ্যই সংরক্ষণশীল। আর যদি কার্লের মান নট ইকুয়াল 0 হয়, কার্লের মান যদি নট ইকুয়াল 0 হয় তার মানে সে ঘূর্ণনশীল, আর যে ঘুরবে সে তো অসংরক্ষণশীল, তাহলে ঘূর্ণনশীল আর সে হবে অসংরক্ষণশীল, সে হবে কি, অসংরক্ষণশীল। এখন আসি ওভারঅল কিছু থিওরিটিক্যাল কথা বলি, যে থিওরি কোশ্চেন যেহেতু একটু বেশি করে বা অন্য টাইপ কোশ্চেন করে, তাহলে বলি যে তোমার কোশ্চেন আসতে পারে যে দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল হলে। এখন সেই থিওরিটিক্যাল কোশ্চেন একটু দেখি আর কি। থিওরি হচ্ছে তোমার দুটি সমমানের ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল, দুটা সমমান, ধরি এটাও পি এটাও পি, তাও আবার দুইটাই কি একই বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে দুইটা সমমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল হলে এবং লব্ধির মান, এই যে লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান হলে, তাহলে পি হবে, যে কোনো একটা ভেক্টর মানের সমান হলে মধ্যবর্তী কোণ কত, এই যে মধ্যবর্তী কোণটা কত, সবসময় মনে রাখবো এই মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা এর মান হচ্ছে 120 ডিগ্রি। আবার হচ্ছে কোশ্চেন করতে পারে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, মানে এর মান সমান যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মানের সমান হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পরটা কি, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। আমি ভেক্টর দ্বয় পরস্পর লম্বর ক্ষেত্রে আরেকটা বলছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এই ক্ষেত্রেও ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে এটা দিয়ে দিতে পারে যে নিচের কোন শর্তে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান। আবার আসে ভেক্টর যোজন, ভেক্টর যোজন হচ্ছে নৌকার গতি, চলন্ত গাড়ির তে পরন্ত বৃষ্টি, এই যে পাখির উড্ডয়ন, এগুলো হচ্ছে ভেক্টরের যোজন। আর ভেক্টর বিয়োজনে হচ্ছে নৌকার গুণটানা, লন রোলারের গতি, সরল দোলক, পায়ে হাঁটা, এসব হচ্ছে ভেক্টরের বিয়োজন বা বিভাজন। বলছিলাম যে লন রোলারের ক্ষেত্রে, এক্ষেত্রে ঠেলাচে টানা সহজ, কিন্তু তোমার ক্রিকেট পিচ কিন্তু সমান করতে, ক্রিকেট বল খেলে না পিচের মধ্যে, তাহলে ক্রিকেট পিচ যদি সমান করতে হয় তখন কিন্তু আমার বেশি বলের প্রয়োজন হয়, তখন কিন্তু পিচটাকে আমার আর তখন টানতে হবে না, তখন ঠেলতে হবে, কারণ যেহেতু আমার এখন বেশি বলের প্রয়োজন বা বেশি পিচটাকে সমান করতে হবে, এক্ষেত্রে আমার টানা লাগবে না, এক্ষেত্রে আমার ঠেলতে হবে। এখন আসি যে সোজা অপর পারে নৌকা পৌঁছানোর ক্ষেত্রে, আমি নদী নৌকার অঙ্ক আসে না বেশি, তাও দেখা একটু। নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমার সোজা অপর পারে নৌকা পৌঁছানোর ক্ষেত্রে, ধরো এইদিকে কি আছে আমার, এই যে একটা স্রোতবাহী নদী, এদিকে হচ্ছে আমার ধরি স্রোতের বেগ হচ্ছে ইউ, আর এক ব্যক্তি বা একটা নৌকায় ধরো এখান থেকে রওনা করলো, সে হচ্ছে সোজা অপর পারে পৌঁছাতে চায়। যেহেতু এখানে স্রোত আসে তাহলে অবশ্যই আমার এই দিকে রওনা দিতে হবে, তাহলে স্রোতে ধাক্কা দিতে দিতে আমি সোজা অপর পারে চলে যাব। তাহলে এই যে ব্যক্তি বা নৌকা, আমি এখানে নৌকার বেগই ধরি, নৌকার বেগ হচ্ছে আমার ভি, যেহেতু এখানে স্রোতের বেগ আমি ইউ ধরছি, তাহলে নৌকার বেগ হচ্ছে আমার ভি। তাহলে ইউভি আমরা কি জানি, লব্ধির সাথে হচ্ছে আমার থিটা কোণ, আর এটার সাথে হচ্ছে আমার আলফা কোণ। এখন একটা শর্টকাট ওয়ে হচ্ছে যে সোজা অপর পারে পৌঁছাতে আলফার সমান কত, বা সোজা অপর পারে পৌঁছাতে এই আলফার মান কত, তাহলে সোজা অপর পারে পৌঁছাতে সোজা অপর পারে পৌঁছাতে এই আলফার মানটা কত, আলফার সমান হচ্ছে আমার এই যে কজ ইনভার্স মাইনাসে স্রোতের বেগ অর্থাৎ স্রোতের বেগটা হচ্ছে এখানে ইউ, স্রোতের বেগ বাই হচ্ছে নৌকার বেগ বা ব্যক্তির বেগ, নৌকার বেগ। এটা হচ্ছে শর্টকাট ওয়ে যে সোজা অপর পারে পৌঁছাতে আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ বা আমার ব্যক্তির বেগ বলতে পারি। এখন হচ্ছে ধরো এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, উপর থেকে আমার বৃষ্টি পড়ছে। এখন হচ্ছে লোকটা কোনে, বৃষ্টি কিন্তু এভাবে পড়ে, এখন হচ্ছে লোকটা কোন দিকে ছাতা ধরবে, বা আনুবিকের সাথে কত গুণে ছাতা ধরবে, বা উলম্বের সাথে, যে আনুবিকের সাথে লোকটি কত গুণে ছাতা ধরবে, বা উলম্বের সাথে লোকটি কত গুণে ছাতা ধরবে। এখন হচ্ছে আনুবিকের সাথে উৎপন্ন কোণ,
এই যে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, এক্ষেত্রে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ এই যে থিটা সমান হচ্ছে টেন ইনভার্স বৃষ্টির বেগ বাই হচ্ছে আমার ব্যক্তির বেগ এই হচ্ছে আনুভূমিকের সাথে। এখন যদি বলতো যে উলম্বের সাথে, তাহলে উলম্বের সাথে হবে উলম্বের সাথে থিটা সমান হবে আমার টেন ইনভার্স, এক্ষেত্রে খালি উল্টা, এক্ষেত্রে হবে ব্যক্তির বেগ বাই হচ্ছে বৃষ্টির বেগ উল্টা হবে। এখন এটা আমি কিভাবে মনে রাখতাম যে আনুভূমিকের সাথে কত গুণ ধরবো, উলম্বের সাথে আমি কত গুণ ধরবো। আমরা এই যে থিটা সমান হচ্ছে টেন ইনভার্স, এই দুটো জানবো। এখন বৃষ্টির বেগ বাই ব্যক্তির বেগ বাই ব্যক্তির বেগ এই যে উলম্ব, আমি ভাবতাম যে এটা একটু হাস্যকর, কিন্তু আমি ভাবতাম যে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ মানে আমি ছাতাটা একদম মাটির সাথে হেলানো করে ধরবো, আর উলম্বের সাথে মানে হচ্ছে আমার মাথার উপরে একদম থাকবে। তো যেহেতু উলম্ব, আমি একজন মানুষ, তাহলে আমি কি উপরে ছাতা ধরবো না? তাহলে উলম্বের সাথে, তাহলে আমি হচ্ছে ব্যক্তি, তাহলে আমার উপরে ছাতাটা ধরবো, তাহলে এই যে ব্যক্তি উপরে, তাহলে ব্যক্তির বেগ বা বৃষ্টির বেগ। তাহলে যদি বলে যে উলম্বের সাথে উৎপন্ন কোণ হচ্ছে, তাহলে আমার উপরে আমি ছাতাটা ধরবো, তাহলে থিটা সমান হচ্ছে টেন ইনভার্স ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ। আর যদি আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ, তাহলে থিটা সমান হচ্ছে বৃষ্টির বেগ বাই ব্যক্তির বেগ, জাস্ট উল্টা হয়ে যাবে। এখন আসি, যদি খারাপভাবে বৃষ্টি পড়ে এবং বৃষ্টির বেগ সমান যদি ব্যক্তির বেগ হয়, এটা একটা এটা মনে রাখা যায় যে যদি হচ্ছে আমার বৃষ্টির বেগ সমান যদি ব্যক্তির বেগ হয়, হ্যাঁ, তাহলে এই যে বৃষ্টির বেগ বা ব্যক্তির বেগ বা থিটা সমান টেন ইনভার্স ব্যক্তির বেগ বা বৃষ্টির বেগ, তাহলে এক্ষেত্রে যদি বৃষ্টির বেগ সমান ব্যক্তির বেগ হয়, তাহলে আমি ইজিলি থিটা সমান আমি 45 ডিগ্রি বসাই দিব। ম্যাথ আসতে পারে যে বৃষ্টি চলাকালীন একজন লোক 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, যদি বৃষ্টিও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ে, তবে ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে? তাহলে অবশ্যই 45 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এখন যদি কোশ্চেনে দেওয়া থাকতো যে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে না, আবার যদি বলে যে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে, তাহলে তো একটা কনফিউশন। তাহলে কনফিউশন হলে আমরা অলওয়েজ যে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ এটা দেখাবো। কী দেখাবো? আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ যে এটা আমরা মোটামুটি ক্লাস আজকে এ পর্যন্তই। হয়তো সবাই ভাবতে পারে যে খাতায় ক্লাস করায়, এটা হোয়াইট বোর্ড নাই, এটা কেমন? আসলে একটু ভাবো যে খাতায় ক্লাস করলে বুঝতে পারবে যে আপু তোমার সাথে বসে ক্লাস করাইতেছে, মানে একদম এটা ক্লাস না, এটা বলতে পারো যে তোমাকে প্রাইভেট পড়াচ্ছে বা টিউশনি পড়াচ্ছে বা তোমার একদম কাছে বসায় বুঝাইতেছে এরকম। সো আমার মনে হয় যে খাতার মধ্যে পড়ালে বেশি ইফেক্টিভ একদম বোঝা যায় যে কাছে বসে পড়াইতেছে। আর ভেক্টর সম্পর্কিত যে যা পড়াইলাম, ইট ইজ ইনাফ। যদি তুমি একটু বেসিক ভালো থাকে, তাহলে হ্যাঁ ম্যাথ এখান থেকে আসবে, যা আজকে পড়াইলাম, যে ক্রস টস যা পড়াইলাম তা থেকে আসবে, এর থেকে বাইরে আর কিছু আসবে না। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।